প্রায় ৯ মাস পরেই গ্রামে আসলাম। প্রথম যখন এসেছিলাম তখন ছিল বর্ষার দিন, আর এখন ভরা বসন্ত। গ্রামের নাম রঙ্গিত মাজোয়া। এখানে আমি উঠেছি কুইন্সল্যান্ড হোমস্টেতে। ২ তলা বিশিষ্ট হোমস্টে, ওপর নিচ মিলিয়ে মোট ৪টি ঘর। গতবারেও আমি এই হোমস্টেতেই ছিলাম। পাহাড়ে আসলে আমি স্থানীয় লোকের হোমস্টেতে থাকতে বেশি পছন্দ করি। এতে যেমন প্রকৃত হোমস্টেতে থাকার অভিজ্ঞতা হয়, তেমন আবার নতুন নতুন পাহাড়ি খাবার চেখে দেখারও সুযোগ থাকে। আমি আছি এই ঘরে। ঘরে আছে ২টি বড় জানালা, ২টি বিছানা আর প্রয়োজনীয় আসবাবপত্র। এখানে থাকা খাওয়ার খরচ জনপ্রতি ১২০০ টাকা প্রত্যেক দিন। ঘরের সাথে আছে একটা ব্যালকনি। সেখান থেকে দেখা যায় পাহাড়ের এমন দৃশ্য। আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় দূরের এই বরফ ঢাকা পর্বত শৃঙ্গগুলি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না এখান থেকে। ঘরের সাথে বাথরুমটিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে বাথরুম থেকেও দেখা যায় পাহাড়। পাহাড়ে এখন বসন্তকাল। এই সময় বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তাই সূর্য মাথার ওপর ওঠার আগেই আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। পায়ে চলা সরু পথ ধরে হেঁটে চলেছি। পাহাড়ে আসলে আমি পায়ে হেঁটে ঘুরতে বেশি পছন্দ করি। এতে পাহাড়কে আরো কাছ থেকে উপভোগ করা যায়। রাজীবজি এবং ওনার পোষা কুকুরগুলি আমাদের সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। রাজীবজি ওনার অতিথিদের নিজেই গাইড করে ঘোরাতে খুব ভালোবাসেন। এর জন্য উনি অতিরিক্ত ১ টাকাও নেন না। কিছুটা চলার পর আমাদের নিয়ে আসলেন এই জায়গায়। এখানে বিরাট একটি পাথর। এই পাথরের বিশেষ একটি অংশ থেকে রাজীবজি ছোট ছোট পাথরের টুকরো নিয়ে আমাদের খেতে বললেন। খেয়ে দেখলাম নোনতা আর টক মেশানো একরকম কষা স্বাদ। ये बहुत पुराना है, हम बहुत छोटे थे। अच्छा, तब यहाँ पे एक बड़ा पत्थर था, हम पूरा जीप से इसे चाट बचपन में अच्छा। लेकिन अभी कुछ ही मतलब इधर ही है और इस आसपास नहीं है? उधर पत्थर में बिल्कुल भी नहीं। इसी पत्थर में भी आपको यहीं पे मिलेगा। अच्छा, उसके बाद और जगह पे बिल्कुल भी नहीं है। देखिए हाँ, ऊपर है कुछ तो खासियत होगा शायद। अभी तक तो रिसर्च वगैरह नहीं किया है इसका। और अंग्रेजी में क्या कहते हैं वो भी रॉक सॉल्ट तो बोल रहे हैं, लेकिन পাথরটির সামনে ঢালু জমি। সেই জমিতে কাজ করছে কিছু কৃষক। এখানে কালো জ্যাকেট পরা ভদ্রলোকটি হলেন রাজীবজির ভাই। উনি এই গ্রামের গ্রাম পঞ্চায়েত। এখন উনি এই গ্রামের চাষিদের শেখাচ্ছেন কিভাবে চাইনিজ ক্যাবেজ চাষ করতে হয়। ওনার সাথে অনেকক্ষণ কথা হলো। ওনার মূল লক্ষ্য এই গ্রামকে সম্পূর্ণরূপে কৃষি নির্ভর করে তোলা এবং আর্থিকভাবে গ্রামবাসীদের স্বাবলম্বী করে তোলা। গ্রামের উন্নতির জন্য ওনার এই উদ্যোগ আমার খুব ভালো লাগলো।
গ্রামের মেঠো পথ ধরে আবার এগিয়ে চললাম সামনের দিকে। একটি পাইনের ঝোপ পেরিয়ে এখন এই পাথুরে রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছি। রাস্তা যেহেতু খুব সরু, তাই রাজীবজি আমাদের চলার সুবিধায় একটা করে লাঠির ব্যবস্থা করলেন। এখান থেকে শুরু হলো জঙ্গলের রাস্তা। কখনো আবার রাস্তার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না, শুকনো ঝরা পাতায় রাস্তা ঢাকা পড়েছে। বর্ষার সময় এ রাস্তায় না আসাই ভালো, তবে বাকি সময়গুলিতে যদি আসা যায় এদিকে, তবে দেখা মেলে এরকম দৃশ্য। এ ঝর্ণার নাম মহাবীর ফলস, রঙ্গিত মাজুয়ার এক অন্যতম আকর্ষণ। ঝর্ণার জল মিশেছে ছোট রঙ্গিত নদীতে। ঝর্ণা দেখে আমরা ফিরছি অন্য একটি রাস্তা দিয়ে। মাঝে মাঝে ছোট ছোট ঝোড়া আর জলস্রোত পেরিয়ে আমরা পৌঁছালাম এ জায়গায়। ঝর্ণার জমা জলে এখানে অনেক পর্যটক স্নান করতে আসেন, আমরাও করলাম। বরফের মতো ঠান্ডা জল, বেশিক্ষণ থাকা যায় না। রাজীবজি জঙ্গল থেকে বিচুটি পাতা সংগ্রহ করছেন, রাতে আমাদের খাওয়াবেন। বিচুটি পাতা শরীরে লাগলে অসহ্য চুলকানি হয় সেটা জানতাম, কিন্তু এ জিনিস রান্না করে খাওয়া যায় এই বিষয়টা এখানে এসেই জানলাম। গত বছর বর্ষায় এদিকটায় বেড়াতে এসেছিলাম, তখন বৃষ্টি আর মেঘে ঢাকা ছিল চারিদিক।
তবে বসন্তের এ সময়টার নদী প্রায় শুকনোই থাকে, কিন্তু সেবারে বর্ষার সময় আমি দেখেছিলাম এ জায়গার আসল সৌন্দর্য ঠিক এই রকম। হোমস্টের রান্নাঘরের সামনে সুন্দর খোলামেলা বসার জায়গা। আমরা এখানেই বসলাম দুপুরের খাবার খেতে। খাবারের স্বাদ ভালোই। শিলিগুড়ি, এনজেপি এবং বাগডোগরা থেকে এই গ্রামের দূরত্ব যথাক্রমে ৭৭ থেকে ৮৮ কিলোমিটার। গাড়িতে সময় লাগে ৪ ঘন্টা। রিজার্ভ গাড়ি করে খুব সহজেই এখানে আসা যায়। গাড়ি ভাড়া ৪ থেকে ৪,৫০০ টাকা। শেয়ার গাড়িতেও আসা যায় এখানে। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে সুকিয়াপোখরি, সুকিয়াপোখরি থেকে রঙ্গিত মাজোয়া, এইভাবেই। এই গ্রামের কাছাকাছি আছে আরও বেশ কিছু আপবিট গ্রাম, যেমন সিংবুংডেরা, দামেগাঁও ইত্যাদি। চাইলে এই জায়গাগুলিতেও ঘুরে আসতে পারেন। আপনাদের ভ্রমণ সুবিধার্থে আমি এই গ্রামগুলির আলাদা আলাদা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, প্রয়োজনে দেখতে পারেন। বিকেলের পর থেকে ঠান্ডা আবার জাঁকিয়ে বসেছে। সন্ধ্যা নামতেই আমরা আগুন জ্বালিয়ে বসলাম গা গরম করতে। সন্ধ্যার এ সময়টা চাইলে বারবিকিউ করা যায়। আগে থেকে বলে রাখলে হোমস্টে থেকে সে ব্যবস্থা করে দেন। আগামীকাল সকালে এখান থেকে যাব অন্য একটি গ্রামে। এখন বিশ্রামের প্রয়োজন, তাই তাড়াতাড়ি রাতের খাবার খেতে বসলাম। গরম ভাত, পাঁপড়, সালাড, আলু ভাজা, দেশি চিকেন আর বিচুটি পাতার স্যুপ। বিচুটি পাতার স্বাদ আমার খুব ভালো লাগলো। একদম নতুন এক ধরনের খাবার, শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে খুব উপকারী। খেতে অনেকটা কলমি শাকের মতো আর ঢেঁড়সের মতো চটচটে আঠালো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো অজানা গ্রামের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।